সোয়ার অপেক্ষায় বসে রইল সাদি। ইডিয়েটটা আর আসলো না সাদির কাছে। এই মেয়েটার মনোভাব বোঝে না সাদি। কি চায় কি করে কিছুই মাথায় ঢোকে না। আসলেই একটা ইডিয়েট। এই যে সারাক্ষণ পিছু পিছু ঘুরবে চালাবে, আর যখন সাদি ডাকবে পাত্তাই পাওয়া যাবে না। দীর্ঘশ্বাস পেলে সাদি। দিন দিন পাগল হয়ে যাচ্ছে না? একটা বাচ্চা মেয়ে, তার প্রতি এখনই এতটা দুর্বলতা প্রকাশ করা ঠিক নয়। আরও একটু সময় নেওয়া প্রয়োজন, বা সোয়াকে সময় দেওয়া প্রয়োজন। গম্ভীর হয়ে যাবে নাকি আগের মতো? সেটাই বোধহয় ঠিক হবে। খাটে টান টান হয়ে শুতে গিয়েও মনটা সায় দেয় না সাদির। শরীর ম্যাচ ম্যাচ করছে, শুলে ঘুমাতে ইচ্ছে করবে। আর তখনই ডাক পড়বে জানা কথা সাদির। পকেট থেকে সোয়ার জন্য আনা গিফটখানা বের করে এক পলক দেখে তারপর সেটা রেখে দেয় পড়ার টেবিলের উপরে। এখন অবশ্যই সাদের পড়ালেখা নেই, তবুও টেবিল এবং বইগুলো রয়ে গেছে। সাবিনা বেগম রোজ পরম যত্নে গুছিয়ে রাখে। মাঝে মাঝে সাদিও পুরনো বইগুলো পড়ে দেখে, এটা তার স্বভাব। রুমটা বড্ড অগোছালো সাদির। বিছানার চাদরের বাস পড়ে গেছে। কোলবালিশ খাটের এক কোনায় পড়ে কম্বলটার বাস খোলা। বালিশ ঠিক জায়গায় নেই। চতুর্সাদের বুঝতে সময় লাগে না তার ইডিয়েট বউ এসেছিল এই রুমে। তার খাটে শুয়েছিল তার ওই কম্বল গায়ে দিয়ে। পাগল কিনা? সকলেই খাবার টেবিলে বসেছে। সোয়া ফ্লোরে গোল হয়ে বসে দাঁত দিয়ে নখ কাটছে। আসলে তারপর টেনশন হচ্ছে। সাদি যে যেতে বলেছিল। এমনিতেই তার নিরামিষ বর কাছাকাছি গেসলে খ্যাক খ্যাক করে উঠে বড়ুদের মতো। আর আজকে একটু ভালোবেসে ডাকলো, নিশ্চয়ই একটা চুমুটুমু দিত। কিন্তু কি হলো, সোয়া যেতেই পারল না। আসলে যাবে কি করে? বাবাকে তো প্রমিস করেছিল এর আগে দূরে দূরে থাকবে। তবুও সে কথা রাখতো, সোয়া রাখতো না। লুকিয়ে সুকিয়ে দেখা করতই, যেমনটা সকালেও করেছিল। কিন্তু বাবা চোখের সামনেই বসে আছে, এভাবে বাবার সামনে দিয়ে যাবে কিভাবে? যদিও সোয়ার লজ্জা সরম একটু কম, তবু বেশ লজ্জা লাগছে। তাই তো ফ্লোরে বসে পড়েছে। সেলিম বেশ কয়েকবারে জিজ্ঞেস করেছে, তুমি ফ্লোরে কেন বসেছ? ঠান্ডা লাগবে না? জবাব দেয়নি সোয়া। এখন সাজ্জাদ চৌধুরীরও একই প্রশ্ন। সে ব্রু কুচকে জিজ্ঞেস করে, এখানে কেন তুমি? উঠে এসো। সোয়া মন খারাপ করে জবাব দেয়, গরম লাগছে বড় বাবা, ঠান্ডা লাগলে উঠে যাব। আর কিছু বলে না সাজ্জাদ। তিনি খেতে বসে যায়। সবাইকে খাবার বেড়ে দিতে গিয়ে সাবিনা বলে ওঠে, সোয়া, সাধুকে ডেকে নিয়ে আয়। সোয়া যেন এটারই অপেক্ষায় ছিল। এক লাফে উঠে দেয় এক দৌড়। সাদের রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, আব্দুল কুদ্দুসের নানা বড় বড় চোখ করে বসেছিল। কথা দিয়েছিলাম না তাকে ইচ্ছের আগে কাছাকাছি আসবো না, তাই তো আসতে পারিনি। সরি জামাই। সাদি খাটে আদা শোয়া হয়ে একটা হাতে নিয়ে উল্টোপাল্টা দেখছিল। সোয়াকে দেখে সোজা হয়ে বসে। কথা বলার ধরন দেখে হাসি পায়, তবুও লুকিয়ে রাখে। ইটস ওকে, রাতে আমার সাথে ঘুমাবে। সোয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। কিভাবে ঘুমাবে তার সাথে? ছি ছি ছি, বাড়ির সবাই কী ভাববে? সাদি বই রেখে দেয় টেবিলে। টি শার্ট টেনে টুনি ঠিক করে। বা হাতে চুলগুলো পিছনে ঠেলে স্যান্ডেল পায়ে চাপিয়ে বেরোনোর প্রস্তুতি নেয়। সোয়া এখনও ভাবনায় বিপদ। সাদি মাথা নিচু করে মুখটা সোয়ার কান বরাবর নিয়ে দেয়। ফু দেয় সোয়ার কানে। শুকনো ডোক গিলে চোখ দুটো বন্ধ করে ফেলে সোয়া। আব্দুল কুদ্দুসের মা? না, আসলে আব্দুল কুদ্দুসের বাবা চলে যাবে মিহির কাছে। বুঝেছ ডার্লিং? পরপরে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সাদি। রেখে যায় কাঁপতে থাকা ছোট্ট সত্তার সোয়াকে। দিয়ে যায় টেনশন বাড়িয়ে। কিভাবে কি করবে এবার? মুখটা গোমড়া করে মাথা সোয়াও সাদির পিছু পিছু হাঁটে। নাজমা বেগম এখন অনেকটাই সুস্থ। ওষুধ খাওয়ার পরে বমি করেছে। হালকা পাতলা কিছু খাবার খাইয়ে দিয়েছে সাহেলা বেগম। আপাতত তিনি চোখ বন্ধ করে রেস্টে নিচ্ছে। সোয়া একবার এসে দেখে যায় মাকে। আজকে নাজমা বেগমের কাছে ঘুমাবে পরি। মাঝে মধ্যে সে দাদি বা নানির মাঝখানে থাকে। আজকে অবশ্য সোয়া চেয়েছিল পরীকে সাদির কাছে পাঠাতে। পরি থাকলে একটু স্বস্তি পেত। নিজের ভাবনায় নিজেই অবাক হয় সোয়া। এই তো সারাক্ষণ মৌমাছির মতো ছুটে বেড়ায় সাদুর পিছু পিছু। আর আজকে এমন গলা শুকিয়ে আসছে কেন? নার্ভাস লাগছে কেন? আশ্চর্য ব্যাপার স্যাপার তো। সেলিম চৌধুরী প্রচণ্ড রেগে আছে সাদির উপর। বেয়াদব ছেলে, মনের মধ্যে আবল তাবল চিন্তা ঢুকিয়ে দিয়েছিল। তাই তো সে তার সুন্দরী বউকে ডাক্তারের কাছে নিল না, ভয়ে পালিয়ে পালিয়ে বেড়ালো। এখন সে বউয়ের কাছে যাবে কি করে? জাটার বাড়ি মেরে তাকে তাড়িয়ে দিবেন নাজমা বেগম। অসহায় সেলিম চৌধুরী আজকে গেস্ট রুমে ঘুমাতে হবে। এসবের জন্য কি সাদি দায়ী নয়? আলবাত সাদি দায়ী। বিড়বিড় করতে করতে তিনি গেস্ট রুমের দিকে চলে যান। সোয়া এটারই যেন অপেক্ষায় ছিল। বাবা সরতে সে এক দৌড়ে সাদির রুমের সামনে আসে।
দুরু দুরু বুক কাঁপছে। দরজা আধা খোলা, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে প্রথমে মাথাটা ঢুকিয়ে দেয়। লাইট জ্বলছে। সাদিও বিছানায় উপর হয়ে শুয়ে ফোন দেখছে। টি শার্ট খুলে ফেলেছে। প্রথমবার বোধহয় সাদিকে খালি গায়ে দেখল সোয়া। লোকটা এত আকর্ষণীয় কেন? উফ, এ যে বর্ষা বুকে কালো লোমর জড়িয়ে আছে, কি আদুরে লাগছে তাকে। তোমার পিছনে আব্দুল কুদ্দুসের নানা। সাদির বলতে দেরি আর সোয়ার ঠাস করে পড়ে যেতে দেরি হলো না। দরজার সামনে ঝোলানো পর্দায় ছিঁড়ে পড়েছে সে। সমস্ত ভর পর্দায় দিয়েছিল কিনা। সাদি সোয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। এগিয়ে যায় উঠাবে বলে, কিন্তু তার আগেই সোয়া উঠে পড়ে। দরজা বন্ধ করে দেয়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছে সে। সাদি কোমরে হাত দিয়ে দাঁড়ায়। মানুষ হবে কবে তুমি? সোয়া গাল ফুলিয়ে জবাব দেয়, মানুষই তো, বাদর তুমি, শুধু একটা লেজ থাকলেই গাছে ঝুলতে। সোয়া মুখ বাঁকায়, জবাব দেয় না। ঘুমাবো আমি, সারাদিন যেভাবে দৌড় করিয়েছ। সাথে লাইট অফ করে টান টান হয়ে শুয়ে পড়ে। ড্রিম লাইট জ্বালানো আছে অবশ্যই। সোয়া বিড়বিড় করে সাদিকে বকতে থাকে। কত রিস্ক নিয়ে আসলো, আবার পড়েও গেল। একবার তো জিজ্ঞেস করা উচিত ছিল না, সোয়া ঠিক আছে তুমি, ব্যথা পেয়েছ? না, তা না, ধমকে শেষ করলো। বজ্জাত লোক, নিরামিষ একটা। সারা রাত দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছে নাকি? ওকে, আমি যাচ্ছি। সাদি উঠতে নিলে সোয়া ঠাস করে শুয়ে পড়ে। সাদির দাড়ি 2 আঙ্গুলে টান দিয়ে পিস পিস করে বলে, এত যাই যাই করেন কেন? হ্যাঁ, একটু ভয় পাই বলে কি ভয় দেখাতে হবে? সাদি আলতো হাসে, জড়িয়ে নেয় সোয়াকে। বুকের মাঝখানে সোয়ার ছোট্ট মাথাটা চেপে ধরে। সোয়া আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলে। চুপ করে চুমু খেয়ে নেয় সাদির বুকে। পরপর নিজের লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। অস্বস্তি হচ্ছে। এভাবে ঘুমানো যায়? ঘুমাবে কি করে? সাদি নিজের দাড়ি যুক্ত গালখানা সোয়ার গলায় রাখে। ভূমিকম্পের মতোই কেঁপে ওঠে সোয়া। ছটফট করতে থাকে। বিরক্ত হয় সাদি। ডিস্টার্ব করলে যা করতে মন চাচ্ছে সব করে ফেলবো। সোয়া তখন শুকনো ডোক গিলে রিনরিনিয়ে জবাব দেয়, কাতুকুতু লাগছে। লাগুক, দম বন্ধ হয়ে আসছে। মরে যাও। বুক কাঁপছে। কাঁপতে দাও, সহ্য হচ্ছে না। এইটুকু সহ্য করতে না পারলেই আমাকে সামলাবে কি করে? সোয়ার মুখে কোনো কথা নেই। সাদি মুখ তুলে চুমু খায় সোয়ার ললাটে। তারপর আবারও কাঁধে মুখখানা লুকিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। ঘুমাও যান, গুড নাইট। সূর্যের আলো চোখে পড়তে ঘুম হালকা হয়ে যায় সোয়ার। গত রাতে অস্বস্তির সাগরে ভাসতে ভাসতে কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই। বিরক্ত হয় সূর্যের উপর। হাত দিয়ে আড়াল করার চেষ্টা চালায় মুখখানা, তবুও কাজ হয় না। আলোটা আসছে কোথা থেকে? টেনে টুনে চোখ খোলে, দেখে জানালা খোলা। এটা তার নিরামিষ জামাইয়ের কাজ, ভালোই বুঝতে পারছে। কিন্তু সাহেব কোথায়? আড়মোড়া ভেঙে উঠে বসে সোয়া। পরিপাটি রুম এবং বেলকনিতে মেলে দেওয়া শার্ট দেখে বুঝতে পারে লোকটা অফিসে চলে গেছে। সোয়া হামি দিয়ে বিছানা থেকে নামে। এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে রুম থেকে বের হয়। প্রথমেই চোখ পড়ে সাবিনা বেগমের দিকে। সে ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে। সোয়াকে দেখে তিনি ঝাড়ু রেখে এগিয়ে আসে। সোয়ার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে রিনরিনিয়ে বলে, গোসল করে নে গিয়ে। সোয়া আবারও হামি দেয়। তার ঘুমই সম্পূর্ণ হয়নি। এখন নিজের তুলতুলে বিছানায় গিয়ে আরেক দফা ঘুমিয়ে নিবে, এটাই তার প্ল্যানিং। কিন্তু নিরামিষ বরের নিরামিষ মা গোসল করতে বলছে, মারতে মন চায় নাকি? জ্বালিও না বড় মা, আমি তো শুধু আজকে কেন, কালকেও গোসল করব না। পানি দেখেছ যে ঠান্ডা, শীত পড়ে যাচ্ছে। তুমি কি ফিল করছো না? 2 দিন পর পর গোসল করা শীতকালের নিয়ম। সাবিনা ব্রু কুঁচকে ফেলে। এরকমই সোয়া, ঠান্ডার দিনই সে গোসল নিয়ে বায়না করবে। কিছুতেই গোসল করতে চাইবে না। 1 দিন বা 2 দিন পর পর তিনি গোসল করবে। সোয়া, কথা বাড়াস না, জলদি গোসল সেরে আয়, এক্ষুনি সকলে চলে আসবে খেতে। সোয়া বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে ফেলে। রাতে তোমার ছেলে ঘুমোতে দেয়নি, জ্বালিয়ে মেরেছে। এখন তুমি জ্বালাচ্ছ। তোমরা দুজন ঠিক কী করে রেখেছো? আমাকে শান্তি দিবে না? লজ্জা পেয়ে যায় সাবিনা, মাথা নিচু করে ফেলে। অস্বস্তিতে হাঁসফাঁস করছেন তিনি। ছেলে এবং ছেলের বউয়ের পার্সোনাল কথা শোনার মতো ধৈর্য তার নেই। সোয়া, বেশি কথা বলিস না। সোয়া দীর্ঘ শ্বাস ফেলে। বলবো না? তোমার ছেলে কি করেছে শুনবে না? বজ্জাত ছেলে তোমার। তুমি তো জানো আমি ঘুম কতটা ভালোবাসি। তোমার নিরামিষ ছেলেই আমার ঘুমের 12টা বাজিয়েছে। সাবিনা বেগম কিছু বলতে পারে না। নাজমা বেগম চলে আসেন। তিনি রান্না করছিল। সোয়া এবং সাবিনার ফুসফুস শুনে টিকতে পারল না। কি হয়েছে সোয়া?
মাকে পেয়ে সোয়া আহ্লাদি হয়ে ওঠে। গাল ফুলিয়ে বলে, দেখো না বড় মা গোসল করার জন্য চাপ দিচ্ছে। এই ঠান্ডায় গোসল করা যায়? আমাকে আর বড় মার পছন্দ হচ্ছে না। সে আমাকে ঠান্ডা পানিতে ডুবিয়ে মারতে চাচ্ছে। ভালোবাসে না আমাকে। নেকা কান্না করে বলে সোয়া। নাজমা বেগম মেয়ের অবস্থা দেখে শুকনো ঢোক গিলে। গলার খানিকটা নিচে স্পষ্ট কামড়ের দাগ। টি শার্টের গলা বেশ খানিকটা নেমে আসে। পাগল মেয়ের এসবে কোনো খেয়াল নেই। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, সোয়া, একসাথে থাকলে পরশ গোসল করতে হয়। ন্যাকামি না করে চুপচাপ যাও, গোসল সেরে আসো। এতক্ষণে সোয়ার মাথায় কথাটা ঢোকে। চমকে চোখ দুটো বড় বড় করে ফেলে। একসাথে ছিল তারা? এটাকে একসাথে থাকা বলে? এখন এদের কি করে বোঝাবে? তাদের নিরামিষ ছেলে একটা চুমু পর্যন্ত খায়নি। দুঃখের কথা তো সবাইকে বলে বেড়ানো যায় না। আর চোখে মা এবং শাসিমার মুখখানা দেখে নেয়। তারপর মুখ গোমরা করেই বলে, সেরকম কিছু না। আমি গোসল করব না প্লিজ, তোমরা ভুল ভাবছো। বলে সোরা এক দৌড়ে নিজের রুমে চলে যায়। সাবিনা এবং নাজমা একে অপরের মুখ সাউ করে পিক করে হেসে ফেলে। রুমে এসে সোয়া আয়নার সামনে দাঁড়ায়। প্রথমেই তার চোখ পড়ে গলার দিকে। দাগ আসলো কোথা থেকে? হাত চলে যায় গলায়। কেউ রাক্ষসের মতো কামড়ালে যেমন দাগ হয় তেমন দাগ। এটা দেখে ফেলেছে মা এবং বড় মা। এটা দেখে ভেবেছে সামথিং। তাদের নিরামিষ ছেলে যে সোয়ার ঘুমের সুযোগ নিয়ে দাঁত বসিয়েছে এটা তারা বুঝবে না তো। রেগে যায় সোয়া। বিছানা থেকে ফোনখানা উদ্ধার করে কল দেয় সাদিকে। রিং হতে হতে কেটে যায়। ধরে না। কিন্তু না ধরা অবধি সোয়া তো থামবে না। আবারও কল করে। এভাবে 5 বার কল করার পরে রিসিভ করা হয়। ওপাশের মানুষকে কিছু বলতে না দিয়ে সোয়া বলে ওঠে, আমাকে কামড়িয়েছেন কেন আপনি? দাঁত বড় হয়ে গেছে? বজ্জাত লোক। আপনার জন্য সবাই আমাকে দেখে হাসছে। আসুন আজকে বাড়িতে, কামড়ে আপনার নাক ছিঁড়ে ফেলবো আমি। নিজের কথা শেষ করে থামে সোয়া। হাঁপিয়ে গেছে সে, তার লম্বা বক্তব্য পেশন করে। তখনই ওপাশ থেকে বেশি আসে একটা মেয়েলি ভয়ার্থক কণ্ঠ। সরি ম্যাম, স্যার মিটিংয়ে ঢুকেছে। আমি ওনার বাকিটুকু শেষ করতে পারে না মেয়েটা। সোয়া কর্কশ কণ্ঠে বলে ওঠে, শাকসুন্নি তো সাহস হয় কি করে আমার বরের ফোন হাতে নেওয়ার? মেয়েটা আবারও ভয় পেয়ে যায়। সে আমতা করে বলে, অনেকক্ষণ বেজে চলেছিল, ভেবেছিলাম ইম্পর্ট্যান্ট কল কিনা। ভাবতে কে বলেছে ফোন বাজতে ভেঙে যাবে? আপনি কেন ধরবেন? জানেন না এটা সোয়া চৌধুরীর স্বামীর ফোন? মেয়েটা জবাব দিতে পারে না। সে ঘন ডোক চিপসে। সোয়া একটু থেমে বলে, আসছি আমি। তো চুল যদি না ছেড়েছি, আমার নামও সোয়া চৌধুরী নয়। আমার বরের ফোন ধরা, তাই না? খট করে কলটা কেটে দেয়। রাগে তার শরীর কাঁপছে। ফস করে শ্বাস টানছে। আজ অবধি সোয়াই ফোনটাতে হাত লাগাতে পারল না, আর ওই মেয়ে কিনা ধরে নিল। হাত আজকে কেটেই দিবে মেয়েটার। রাগ দমন করে কাবার থেকে জামা কাপড় বের করে নেয়। গোসল সে করবেই না। ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেষ্টা সে। বিষ পান করে কমায় যাওয়াই বেটার। ব্রাশ করে চোখে মুখে পানি দিয়ে জামা পাল্টে নেয়। তারপর কলেজ ব্যাগটা কাঁধে চেপে বেরিয়ে পড়ে শাকসুন্নি দমন করতে। সাদের অফিস চেনে সোয়া। চিনবে না? একমাত্র বর বলে কথা। সামিরি থেকে ঠিকই জেনে নিয়েছে অফিসের ঠিকানা। সাদি তো আর বলবে না। নিরামিষ কিনা সে। বিশাল বড় এক বিল্ডিং। কয়তলা হবে? কড়া রোদ বিদায় তাকানো যাচ্ছে না। না হলে সোয়া গুনে নিত। বড় বড় গাড়ি দাঁড় করানো বিল্ডিংয়ের সামনে। গেটে দুজন দারোয়ান পায়চারি করছে, হাতে তাদের লাঠি। সোয়া চিন্তা করে, তাদের লাঠি হাতে কেন? ডাকাত আসলে তো বন্দুক, বোমা, ছুরি এসব নিয়ে আসবে। তখন এরা এই লাঠি দিয়ে তাদের কিচ্ছু করতে পারবে না। তাহলে লাঠি কেন হাতে নিয়েছে? নিজের চিন্তায় নিজেই বিরক্ত সোয়া। দূর, এসব কি তার ভাবার বিষয় নাকি? মাথার গোমটা ভালো করে ঠিকঠাক করে দিয়ে এগোয় সোয়া। মাথায় গোমটা দেওয়ার কারণ আছে। এলোমেলো চুল তার। চুলগুলো পরিপাটি করার সময় ছিল না। দারোয়ান দুটোকে দুই দিকে যেতে দেখে হুড়মুড়িয়ে ঢুকতে যায় ভিতরে। দারোয়ান দৌড়ে এসে লাঠি এগিয়ে দিয়ে থামায় সোয়াকে। সব রুকুসকে তাকায় দারোয়ানের দিকে। এভাবে ঢোকা নিষেধ। দারোয়ানের শক্ত কণ্ঠ। সোয়া দারোয়ানের পা থেকে মাথা পর্যন্ত একদম পর্যবেক্ষণ করে নেয়। তাহলে কিভাবে ঢুকতে হবে? মাথায় শিং লাগিয়ে আসবো নাকি পেছনে লেজ? দারোয়ান হকচকিয়ে যায় সোয়ার কথা শুনে। দুজনের মুখ সাওয়াসাওয়ি করে নেয়। সোয়া আবারও বলে, দেখুন, ভিতরে আমার একমাত্র বর নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আমাকে কিন্তু এখনই যেতে হবে। সোয়ার কথা তারা বুঝতে পারে না, তাকিয়েই থাকে শুধু। সোয়া বিরক্ত। কে এরা? কথা কি বুঝতে পারে না? সরি ম্যাম, আপনাকে ভিতরে যেতে দেওয়া যাবে না। সোয়া রেগে যায়। রাগ দমানোর চেষ্টা চালায়। সরু চোখে তাকিয়ে দাঁত কটমট করতে থাকে।
এদের সাথে কড়া কথা বললে কখনোই ঢুকতে দিবে না। একটু অন্যভাবে চেষ্টা করতে হবে। মুহূর্তে সোয়ার রাগান্বিত মুখখানা কাদো কাদো হয়ে যায়। ওনার আসল টেনে নাক মুছে নেয়। আমার একমাত্র স্বামী এই অফিসে চাকরি করে, নাম সাদমান চৌধুরী। ছোট ছোট দুটা বাচ্চা আছে আমার, আরেকটা হবে 3 মাস চলছে। পেট দেখে বোঝা যাচ্ছে না তাই না? দারোয়ান শুকনো ঢোক গিলে অকপটে মাথা নাড়িয়ে জবাব দেয় না। সোয়া দীর্ঘশ্বাস পেলে। কি করে বোঝা যাবে? স্বামী তো যত্ন নেয় না, সংসারে টাকা দেয় না। প্রেগনেন্সির সময় ভালো মন্দ দুটো খাওয়া উচিত, কিন্তু আমি তো মন্দ মন্দ খাবারই পাই না, আবার মন্দ পাবো কই? খবর পেয়েছি অফিসের একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে। আমি সেই কালনাগিনীকেই ধরতে এসেছি। আপনারা প্লিজ একটু সাহায্য করুন আমায়। এই অসহায় পোয়াতি মেয়েটার একটা উপকার করুন। সোয়ার আহাজারিতে মন গলে যায় দারোয়ানদের। আহারে, এইটুকুনি একটা মেয়ে, তার কত না কষ্ট। যাও মা, সাদমান চৌধুরী এত খারাপ? সিসি। সোয়া একগাল হাসে। দারোয়ানের 2 গাল টেনে দিয়ে বলে, থ্যাংক ইউ টাক দাদু, বলে এক দৌড়ে ভিতরে ঢুকে পড়ে। দারোয়ান বড় বড় চোখ করে তাকায়। এখনো বিয়েই করেনি সেই, অল্প বয়সে চুল পড়েছে। চাচা বলতে পারত, তিনি মাইন্ড করতো না, কিন্তু তাই বলে দাদু? সাদি ডায়াল করে শ্বশুরের নাম্বারে। রিং হতে না হতেই কলটা রিসিভ হয়। সাদি নিজের হাসি লুকিয়ে বলে, ছি শ্বশুর মশাই, ছি, আপনি প্রেম করছেন? সেলিম সবে মুখে কফি নিয়েছিল। সাদির কথা শুনে ফুস করে বের করে দেয় মুখে থাকা কফি। এমনিতে গত রাতে গেস্ট রুমে কাটাতে হয়েছে তার। এখন এই কথা নাজমার কানে গেছে, বাড়ি ছাড়া করবে তাকে। তো তোমার প্রবলেম কি? এমনিতেই গতকাল রুমে ঢুকতে দেয়নি, আজগবি কথা পাও কোথায়? সাদি হাসে। নিজের কষ্টটা দেখলেন, আমার কষ্টটা দেখলেন না? একদিন বউ ছাড়া থাকতে পারছেন না, আর আমি কি করে থাকছি চিন্তা করুন তো। অসভ্য ছেলে, আমি তোমার শ্বশুর হই। কিছু পিকচার আমার হাতে আছে। আপনি দেখলাম একটা মেয়ের সাথে রিকশায় ঘুরছেন, রোমান্টিক দৃশ্য। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায় সেলিমের। কলিকের সাথে রিকশায় বসেছিল, সেই কলিক আবার সেলিমের বাল্যকালের বান্ধবী। ভাবছে ছোট মায়ের হোয়াটসঅ্যাপে পাঠাবো, তুই আমার মেয়েকে নিয়ে যা বাপ, আমি আজকে বাড়ি গিয়ে সবাইকে বলবো, সামনের শুক্রবারে তোদের আবার বিয়ে দিব, তবুও আমাকে মাফ কর, তোদের হানিমুনে যাওয়ার খরচও আমার। সাদি আবার শব্দ করে হেসে ওঠে, আই লাভ ইউ শ্বশুর মশাই। সেলিম কল কেটে দেয়। বিড়বিড় করে বকা দেয় সাদিকে, শয়তান ছেলে একটা। গোটা দুনিয়াকে দেখায় সে ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ আমার জানটা জ্বালিয়ে খাচ্ছে। এই অসভ্য ছেলের বাচ্চা কাচ্চা যে কত অসভ্য হতে পারে আল্লাহই জানে। মিটিং শেষে নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে বসে আছে সাদি। ঠোঁটের কোণে তার মিটি মিটি হাসি। শ্বশুরমশাইকে জ্বালানোর আরও একটা পয়দা পেয়ে গেছে সে। এতদিন শ্বশুর জ্বালিয়েছে, এবার সাদি জ্বালাবে। শ্বশুরের বিত মুখখানা বড্ড ভালো লাগে সাদির। শ্বশুরকে দেখতেও সুইট লাগে। সোয়া দেখতে পায় রিমিকে, পানির বোতল হাতে নিয়ে এদিকেই আসছে। সোয়া এক দৌড়ে চলে যেতে নেয় রিমির কাছে। তখনই দেখে ফেলে এক অবিশ্বাস্য জিনিস, মেয়েদের ড্রেস আপ, হাঁটু অবধি ড্রেস। কি সুন্দর হাঁটু বেরিয়ে আছে। জুতো, উঁচু জুতো পরেছে, দেখতে জোশ লাগছে। মনে মনে সোয়া ভেবে ফেলে, এরকম একটা ড্রেস সোয়া পরলে তাকে কেমন লাগবে। সাদি নিশ্চয়ই তাকে দেখে ফিদা হয়ে যাবে। সোয়া লজ্জা পায়, মুহূর্তে মনটা খারাপ হয়ে যায়। এত এত হাঁটু বের করা রমণীর মধ্যে তার বরটা থাকে, কতটা রিক্স। নেহাত বেটা নিরামিষ বলে। তুমি এখানে? হঠাৎ সাদির গলা শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে সোয়া। তাকায় সাদির দিকে। সাদি ব্রুকুসকে তাকিয়ে আছে। সে বেরিয়েছিল বসের কেবিনে যাবে বলে। তখনই নজর পড়ে সোয়ার দিকে। এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়েছিল সাদি। যে পাগল বউ তার। আপনার ফোন যে মেয়ে ধরেছিল তার হাত কাটতে আমি এসেছি। কোন কালনাগিনী? দেখান তো আমাকে। সাদির চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে শুকনো ডোক গিলে সোয়ার হাত ধরে টেনে নিয়ে যায় তার কেবিনে। আমারই ভুল, আমি ফোন রেখে গিয়েছিলাম মিটিংয়ে। আমি ঠিক ভুল কিছু জানি না। মেয়ে তার হাত কাটবো আমি। জীবনে আমাকে দিয়েছেন কখনো ফোনটা ধরতে? ওই মেয়ে কেন ধরবে? সাদি 2 হাতে সোয়াকে জড়িয়ে ধরে। বুকের মাঝখানে সোয়া ছোট্ট মাথাখানা চেপে ধরে, চুমু খায় মাথায়। আদুরে গলায় বলে, জান, পাগলামি করে না, আমি তো তোমারই। সোয়া গলে যায়। নারীর পাহাড় সমান রাগ গলিয়ে দিতে শখের পুরুষের দুটো আদুরে কথাই যথেষ্ট। সোয়া সাদের বুকে চুমু খায়। ঠিক আছে, পাগলামি করব না। আমাকে একটা হাঁটু বের করা জামা কিনে দিবেন? ঠিক আছে দিব। আই লাভ ইউ। আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে সোয়া। সাদি কোনো জবাব দেয় না। সেলিম ডিপ্রেশনে পড়ে গিয়েছে। এত তাড়াতাড়ি তিনি মেয়েকে বদমাস্টার হাতে তুলে দিতে চায় না।
এমনিতে তার মেয়ের বয়স কম, তার উপর পড়ালেখায় ভালো না। এখন এই স্বামীর সাথে বেঁধে দিলে কখনোই সে পড়তেই চাইবে না। এই বছর বিয়ে, পরের বছর বাচ্চা, মেয়েটার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সেলিম চায় না তার সোয়া সিমির মতো সংসার নিয়ে পড়ে থাকুক। তার ইচ্ছে মেয়েকে প্রতিষ্ঠিত দেখা। আর রইল পরে সাদির কথা, সে আরেকটা বেয়াদব। শ্বশুরকে যে ছেলে হুমকি দিতে পারে, অবশ্যই সেই ছেলে ভালো কোনো ছেলে নয়। বুড়ো বয়সে মান সম্মান নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে। কয়েকদিনে জীবনটাকে তছনছ করে দিয়েছে। সেলিমের কলিগ সুপিয়া, সে সেলিমের ছোটবেলার বান্ধবী। দুজন একসাথে বড় হয়েছে এবং এখন একই অফিসে চাকরি করছেন। দুজন এসেছিল একসাথে লাঞ্চ করতে, কিন্তু বদমাইশটা এত দূর থেকেও ব্যাপারটা জানলো কি করে? টেনশনে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সেলিমের। সে হাত মোছা টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নেয়। সেলিমের অবস্থা দেখে সুফিয়া জিজ্ঞেস করে, আর ইউ ওকে সেলিম? সেলিম চমকে ওঠে, তাকায় সুফিয়ার দিকে। সুফিয়ার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। বরকে ডিভোর্স দিয়ে দিয়েছে আরও কয়েক বছর আগে। ডিভোর্স বলতে কাগজ কলমে ছাড়া খাড়া হয়নি। মুখে মুখে দুজন দুজনকে ডিভোর্স দিয়েছে এবং একসাথে থাকে না। সুফিয়ার স্বামী সুফিয়াকে বোঝানোর দায়িত্ব দিয়েছেন সেলিমকে। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে পারছে না সে। তাই তো সেলিম কাজ পেলে এসেছে লাঞ্চ করতে। আর বদমাস সাদি এটারই সুযোগ নিচ্ছে। বুড়ো বয়সে পরক্রিয়ার ট্যাগ লাগিয়ে দিচ্ছে। ডেঞ্জারাস ছেলে একটা। সেলিমে থেকে জবাব না পেয়ে সুফিয়া সেলিমের হাতের উপর হাত রাখে। চমকে নিজের হাতটা সরিয়ে নেয় সেলিম। নাজমা এই ব্যাপার জানতে পারলে তেলের মধ্যে চুবিয়ে বাজি করে ফেলবে তাকে। শুকনো ডোক গিলে তুতলিয়ে বলে, স্বামীর কাছে ফিরে যাচ্ছ না কেন? সুফিয়া দীর্ঘশ্বাস ফেলে। সেলিম, তোমার ইচ্ছে করে না প্রেম করতে? সুফিয়ার মুখ থেকে এমন কথা শুনে কেসে ওঠে সেলিম। সুফিয়া তাকে পছন্দ করে ছোটবেলা থেকে, এটা তার জানা আছে। ছোটবেলায় অনেকবার প্রপোজও করেছে। সেলিমের বিয়ের দিনও প্রচুর কান্না করেছিল। সেলিম আশেপাশে তাকায়। সাদি কি আশেপাশে আছে? জানতে পারলে হালুয়া টাইট করে ছাড়বে। কপাল করে একটা জামাই পেয়েছে কি না। সেলিম তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায়। আমি আসছি। তোমার বর খুব ভালো মানুষ, তার কাছে ফিরে যাও বলে এক প্রকার দৌড়ে চলে যায় সেলিম। অফিস বাদ দিয়ে বউকে নিয়ে শপিং মলে আসতে হয়েছে সাদিকে। কিচ্ছু করার নাই, বাচ্চা কাচ্চা বিয়ে করলে এমনটাই হবে। বসের মেয়ে ঈশিতা বারবার কল করে যাচ্ছে সাদিকে। আজকে তাদের ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল। ঈশিতা ভীষণ বিরক্ত হয় সাদির প্রতি। বউ আসবে আর নাচতে নাচতে চলে যেতে হবে? কাজের থেকে বউ বড় হয়ে গেল। সোয়াকে একটা দোকানে ঢুকিয়ে সাদি একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে। বেশি আসি ঈশিতার রাগান্বিত কণ্ঠ। কাজে থেকে বউ বড়? তুমি জানো না মিটিং আছে? সাদি শান্ত গলায় জবাব দেয়, হ্যাঁ, কাজের থেকে আমার কাছে আমার বউ বেশি। প্রতিদিন তো কাজ করি। আমার বউ প্রতিদিন তো আবদার করে না। ঈশিতা দাঁতের দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তুমি জানো তোমার এই গাফলতির জন্য তোমার চাকরি চলে যেতে পারে। গেলে যাবে, ডিস্টার্ব করবেন না আমায়। সাদি কল কেটে দেয়। কয়েকদিন ধরে মেয়েটা জ্বালাচ্ছে। বসের মেয়ে বলে কিছু বলতেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। গায়ে পড়া মেয়েদের বরাবরই সাদের অপছন্দ। সোয়া জামা পছন্দ করে ফেলেছে। হাতা কাটা একদম হাঁটু পর্যন্ত, জামাটা কালো রঙের, দেখতে দারুণ। সোয়াকেও বেশ মানাবে। সাদি এগিয়ে যায়। পছন্দ হয়েছে? সোয়া হেসে মাথা নাড়ায়। প্রাইস কত? সাদি দোকানদারকে জিজ্ঞেস করে। 5,000 টাকা। সাদি পকেট থেকে ওয়ালেট বের করে। একটা লম্বা জামার দাম যদি 1,000 টাকা হয়, তাহলে হাঁটু অবধি জামার দাম 300 টাকা হওয়ার কথা। জানি আমার বরটাকে দেখতে বোকা বোকা লাগে, তাই বলে কি দিনে দুপুরে ডাকাতি? বলেন তো, কয়টা 1 টাকার নোটে 5,000 টাকা হয়? জীবনে চোখে দেখেছেন? 300 টাকার 1 টাকাও বেশি দেব না। সোয়ার কথা শুনে দোকানদার শুকনো ডোক গিলে। সাদিও ঘাবড়ে যায়। সিনক্রিয়েট করে ফেলবে আবার তার আত পাগল বউটা। দেখো, সাদি কিছু বলতে যায়। দেখা দেখির কোনো কিছু নেই। 1.5 ফুট জামার দাম এত টাকা কখনোই হতে পারে না। মামলা করব আমি ওনাদের নামে। একদম বোকা ভাববেন না আমাকে। দোকানদার কিছু বলতে যায়। ম্যাম, এটা। সাদি হাত উঁচু করে দোকানদারকে থামিয়ে দেয়। ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড বের করে দোকানদারের হাতে দেয়। 300 টাকার 1 টাকাও বেশি রাখবে না, ঠিক আছে? ইশারায় বলে দেয় দাম যা তাই রাখতে। দোকানদারও হেসে চলে যায়। সোয়া জামা দেখতে ব্যস্ত। তার ইচ্ছে করছে এক্ষুনি জামাখানা গায়ে চাপাতে। এরকম জামা সে পল্ট মুভির নায়িকা নোয়ার গায়ে দেখেছিল। সোয়াকেও কি একদম নোয়ার মতো লাগবে? কেনাকাটা শেষে সোয়াকে বাসায় ড্রপ করে সাদি আবারও অফিসে চলে যায়। বউয়ের শখ করে তার খাওয়াটাও হয় না। তবুও এতটুকু রাগ হচ্ছে না আতপাগল বউয়ের ওপর। বড্ড আদরের বউ তার। সোয়া আজকে ভীষণ খুশি। খুশি হওয়ার দুটো কারণ আছে।
এক সাদি আজকেও বাড়িতে আসবে, 2 হাঁটু কাটা জামা পেয়েছে। সাদির পুফি বাড়িতে আজকে দাওয়াত ছিল, সেখানেই সকলে চলে গিয়েছে। সাদি এবং সোয়াকে রাতে যেতে বলেছে, কিন্তু সোয়া তো যাবে না, আর সাদিও যাবে না, সোয়া জানে। আজকে একটু সাজুগুজু করা যাক। কখনো বরকে ইমপ্রেস করার জন্য সাজুগুজু করা হয়নি। জামাখানা শরীরে চাপিয়ে সাজতে বসে যায় সোয়া। চুলগুলো উঁচু করে জুটি বেঁধে নেয়, ঠোঁটের টকটকে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, উঁচু জুতা, হাতে কালো একটা ব্যাজ। আয়নায় নিজেকে দেখে নিজেই শুকনো ডোক গিলে সোয়া। সাদি দেখে কি বলবে? হট, কিউট, সুইট, নাইস, কোনটা বলবে? সোয়ার ভাবনার মাঝে খট করে দরজা খোলার আওয়াজ পায়। সোয়া দাঁড়িয়ে যায়, পিছনে ঘুরে তাকায়। সাদি স্তব্ধ হয়ে গিয়েছে। হাতে থাকা ফাইলখানা পড়ে যায়, চোখ দুটো বড় বড় করে ফেলে, 2 ঠোঁটের মাঝখানে কিঞ্চিত পাকা হয়ে যায়। এ কাকে দেখছে সে? সোয়া একগাল হেসে এগিয়ে আসে। আমায় কেমন লাগছে? সাদির মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে। সাদি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, এদিক সেদিক দৃষ্টি গোড়ায়, নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। ভালো। সোয়া বিরক্ত হয়, আর একটু এগিয়ে যায় সাদির দিকে, কলার টেনে কাছাকাছি নিয়ে আসে। ভালো করে দেখো বলুন তো। সাদি আবারও শুকনো ডোক গিলে তাকায় সোয়া লাল টকটকে উষ্ঠদয়ের দিকে, শুকনো কাশি দিয়ে বলে, সোয়া হাসে, আরও একটু টানে নিজের দিকে, তারপর ট একসাথে কি হয়? হট। ইতিহাসের কোথাও কি লেখা আছে বউকে দেখে বর নার্ভাস হয়ে যায়? হয়তো লেখা নেই, তবে সাদমান চৌধুরী নামটা গোটা গোটা অক্ষরে লিখে রাখা উচিত। এই যে বেচারা বউকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছে, তার গলা শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সে ভীষণ পানি পিপাসায় ভুগছে, অথচ সারাদিন ছোট ছোট ড্রেস পরা মেয়েদের সাথে তার উঠা বসা, কখনো তাদের দিকে ভালো করে তাকানোও হয়নি, কিন্তু বউকে দেখেই অবস্থা খারাপ। সাদের আতপাগল বউটা বুকের সাথে লেপ্টে আছে, শার্টের কয়েকটা বোতাম খুলে সোয়া নাক ডুবিয়ে দেয় লোমর সুক্ত বুকে, ছোট ছোট কিছু চুমু খেয়ে নেয়। মানুষ কত কিছুতে আসক্ত হয়, আর সোয়া আসক্ত এই বুকটাতে। এত ভালো লাগে, যেন জাদু মিশে আছে। সারাদিন এখানে লেপ্টে থাকতে পারলে মন জোড়াতো, কিন্তু কিপটে বর তো আর থাকতেই দেয় না। সাদি এখনও সোয়াকে ধরেনি। বিরক্ত সোয়া, একা একা ব্যালেন্স রাখতে হিমশিম খাচ্ছে। আমাকে জড়িয়ে ধরছেন না কেন? কেরোসিন মেখেছে কি? সোয়া সাদির হাতটা তার পিঠে রাখে, আবারও শুকনো ডোক গিলে সাদি মনে মনে বলিয়ে ওঠে, কেরোসিন কি মাখনি? জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছ আমাকে। সোয়া চোখ দুটো বন্ধ করে অনুভব করছে মুহূর্তটা। প্রিয় মানুষটিকে আলিঙ্গন করতে এতটা সুখ সুখ কেন লাগে? পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি কেন মনে হয় নিজেকে? আই লাভ ইউ সাধু বেবি। আপনাকে ছাড়া আমি 2 সেকেন্ডও কোনো কিছু চিন্তা করতে পারি না। আপনার একটু ইগনোরও আমি সহ্য করতে পারি না। আমার না টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই লাগবে না, আপনি শুধু আমার হয়ে থাকুন। ভালোবাসতে হবে না, শুধু আমার ভালোবাসাটুকু গ্রহণ করিয়েন। প্রাণপ্রিয় স্ত্রীকে আরও একটু গভীরভাবে আলিঙ্গন করে সাদি, মাথায় অদর সোয়ায়। বড্ড বেশি বলতে ইচ্ছে করে, তুমি আমার শখের নারী সোয়া। তোমাকে পাওয়ার জন্য 1000 বার তোমার বাবার কাছে হাত পেতেছি। তিনি ফিরিয়ে দিয়েছিল আমাকে, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমায় বলে যাওয়ার, কিন্তু পারিনি। তোমায় বড্ড বেশি ভালোবাসি আমি। মনের কথা মনে রেখেই দেয় সাদি, বলা হয় না সোয়াকে। বরাবরই অনুভূতি প্রকাশে কাঁচা সাদি, মন খুলে সবাই বলতে পারে না দুঃখ কষ্ট বা ভালো লাগা খারাপ লাগা, সবটা নিজের মধ্যেই পুষে রাখে। সোয়াকে নিজে থেকে ছাড়িয়ে নেয় সাদি, 2 হাতে সোয়ার মুখখানা তুলে ধরে, বন্ধ চোখের পাতায় পুঁ দেয়। পিচ্ছিটা কেঁপে উঠেছে, হাসে যদি। অন্যরকম সুন্দর লাগছে সোয়াকে, চোখে মুখে বর করছে অন্যরকম মুগ্ধতা, আবেদনময়ী লাগছে। হঠাৎই বড় হয়ে গেল নাকি? চোখে মুখে সে বাচ্চামি ভাবটা কোথায় চলে গেল? নাকি সাদিই গোড়ের মধ্যে চলে গিয়েছে এবং ছোট্ট সোয়াকে পরিপূর্ণ নারী ভাবতে শুরু করেছে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় সাদি, দৃষ্টিটা সোয়ার অদর পানে। এই ইডিয়েট, কেন আই? চোখ খুলে তাকায় সোয়ার। সাদির ইশারা বুঝতে পেরে লজ্জায় নুইয়ে পড়ে, অদর কামড়ে 2 দিকে মাথা নেড়ে না করে। চোখে তার ভয়। মনে পড়ছে একবার সাদির করা পাগলামির কথা, দম বন্ধই হয়ে যাচ্ছিল প্রায়। আজকেও কি এমন করবে নাকি? সাদি থেকে নিজেকে ছাড়াতে একটু চেষ্টা করে সোয়া। সাদি ছাড়ে না, বরং আরও একটু চেপে দাঁড়ায়। জান প্লিজ, একটু। বলতে বলতে সোয়া অদর জোড়া নিজের অদরের আয়ত্তে নিয়ে নেয়। তখনই সোয়া কিছুটা পিছিয়ে যায়। সাদি ব্রু কুচকে তাকায়, বিরক্ত সে। নিজেই উস্কাবে, আবার নিজেই পিছিয়ে যাবে। সোয়া মাথা নিচু করে ফেলে।
আগে ভালোবাসি বলুন। মুখ বাঁকায় সাদি, হাতের মুঠোয় পুরে নেয় সোয়ার জুটি বাঁধা চুলগুলো, দাঁতে দাঁত চেপে বলে, ভালোবাসি বললে কিন্তু তুই আজকে শেষ। শুকনো ডোক গিলে সোয়া, আজকে থেকে সাদির থেকে ভালোবাসি শুনেই ছাড়বে। ডের জানো লোকটা তাকে অনেক ভালোবাসে, তবু কেন এত লুকোচুরি? সে কি বোঝে না তার থেকে ভালোবাসি শুনতে সোয়া কতটা পাগল হয়ে আছে? প্লিজ একবার বলুন না। একদম নড়াচড়া করব না, স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবো। সাদি হাসে, কপালে পড়ে থাকা সোয়ার ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দেয়। মাথা নুইয়ে সোয়ার কানের কাছে ঠোঁট নেয়। ভালোবাসি তোমায় সোয়া, বড্ড বেশি ভালোবাসি। তুমি আমার শখের নারী। চোখ বন্ধ করে শুনতে থাকে সোয়া। এই প্রথমবার সাদি তার নাম ধরে ডাকলো। লোকটার মুখে সোয়া নামটা একটু বেশি সুন্দর শোনালো। আর কি বলল? শখের নারী। এটাও কপালে লেখা ছিল তার। সোয়া চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সবাই শোনো, আমার সাদমান চৌধুরী আমাকে ভালোবাসি বলেছে। আমি তার শখের নারী। যে পুরুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি, সেই পুরুষটাও আমাকে ভালোবাসে। তোমরা শোনো সবাই, আমাদের জন্য দোয়া করো, আমি যেন ওই পুরুষটার বুকে মাথা রেখে দুনিয়া ছাড়তে পারি। সোয়া চোখ খোলে, সাদির চুলগুলো মুঠো করে ধরে অদরে অদর সোয়ায়। প্রিয়সীর সাড়া পেয়ে উন্মাদ হয়ে ওঠে গোমরা মুখ সাদি। ভালোবাসায় বরিয়ে দিতে থাকে পাগলিটাকে। হাতের লাগামহীন সোয়া এবং প্রেমিক রূপী স্বামীর সম্মনে পাগল প্রায় অবস্থা সোয়ার। নিঃশ্বাসে বন্ধ হয়ে আসছে, তলপেটে মোচড় দিচ্ছে। সুখ, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা এক অদ্ভুত অনুভূতিতে বাসতে থাকে। মুঠো করে চুল ধরে রাখা হাতটা আরও শক্ত হয়ে আসে। দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা নোনা জল। সাদি সোয়ার চোখের পানির মূল্যায়ন না করে কোলে তুলে নেয় বউটাকে। আর তখনই ভেসে আসে সেলিমের কণ্ঠ, মামুনি দরজা খোলো, আব্বু চলে এসেছে। সোয়া হাঁসফাঁস করতে থাকে। সাদিও বিরক্ত, ঠাস করে কোল থেকে নামিয়ে দেয় সোয়াকে। আজকে শ্বশুরের মুখও সম্মোচন না করলে আমার নামও সাদি না। রোমান্সটাও করতে দিচ্ছে না। সাদের মেজাজ বেশ খিটখিটে হয়ে আছে। এমনিতেই গোমরা মুখও আজকে যেন আরও বেশি গোমরা মুখও হয়ে গিয়েছে। কথার সাথে তিক্ততা বেরিয়ে আসছে। কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলছে না। সোয়ার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। সোয়া বেশ বুঝতে পারছে তখনকার সেই ঘটনাকে কেন্দ্র করে সাহেবের এই মেজাজ। কিন্তু এতে তো সোয়ার কোনো দোষ নেই, তাই না? সোয়া কি জানতো তখনই তার বাবা আসবে? জানলে কখনো ড্রেসটা পরতো না বা সাদিকে উস্কাতো না। বাবা তো হুট করেই চলে এসেছে। কিন্তু এই সামান্য বিষয়টা সাদিকে কে বোঝাবে? সোয়া বোঝাবে? সাদি শুনবে? কখনোই না। উল্টো সোয়াকে কথা শুনিয়ে দিবে, বকে দিবে, সর থাপ্পড়ও দিতে পারে। যে মেজাজ তার। সেলিম বসে আছে সোফায়, সোয়া তার পাশে বসে আছে। সাদি খেতে বসেছে, তাকে খাবার বেড়ে দিচ্ছে সিমি। পরি 2 দাদিমার সাথে সাদের পুফি বাড়িতে রয়ে গিয়েছে। সিমি সাদের প্লেটে আস্ত একটা করলা তুলে দিবে বলে থেকে যাবে আজকে। সাদি মুখের খাবার শেষ করে জবাব দেয়, থেকে গেলে তোমাদের প্রবলেম নাকি? সিমি কোনো কথাটা যেন বলেও বিপদে পড়ে গেছে। সে ঠিক এভাবে বলেনি কথাটা। সাদি তো চলে যায় হুটহাট করে, তাই জিজ্ঞেস করেছে। সোয়ার চট্ট মনখানা আবারও চুপসে যায়। আখি পল্লবে বিয়ের জমায় অশ্রুকণারা। মনটা বেশি উঠেছে। কি করে প্রেমিক পুরুষের রাগ ভাঙাবে সে? কাছে গেঁসলে বকে দিবে সে। সেলিম বিরক্ত, মনে মনে কয়েকটা গালি দেয় সাদিকে। মুখে বলা তো সাহস নেই। ধরিবার চলে কিনা কিসের মধ্যে কি বলে ফেলবে। তবুও চুপ থাকা যাবে না। কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সেলিম। তারপর বলে ওঠে, রাগ নাকের ডয়গা নিয়ে ঘুরবে না ছেলে। সাদি সরু চোখে তাকায় সেলিমের দিকে। তো বুড়ো বয়সে গার্লফ্রেন্ড জুটিয়ে হাত ধরে লাঞ্চ করব, দরাদরি করে রিক্সায় ঘুরবো? থমথমে হয়ে খেয়ে যায় সেলিম। লজ্জাও পায় বটে। 2 মেয়ের সামনে সিসি, কী ধরনের কথা! মেয়েরা ধরতে পারলো না কিছু। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকায় মেয়েদের মুখের দিকে। 2 মেয়েরই নজর সাদমান চৌধুরীতে বন্দি। তার মানে ওরা ধরতে পারেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে সেলিম। একটু হাসার চেষ্টা করে বলে ওঠে, এই যুগে ছেলে মেয়ের কি আর লজ্জা শরম আছে? রাস্তায় বেরোলেই দেখা মিলে কত শত। বাকিটা শেষ করতে পারে না সেলিম। সাদি বলে ওঠে, এই যুগের বুড়াদেরও কোনো লজ্জা শরম নেই। বউ বাচ্চা থাকতেও তাদের গার্লফ্রেন্ড লাগে। চরিত্র তাদেরও খারাপ। শুকনো ডোক গিলে সেলিম। মুখ কেন যে খুলতে গিয়েছিল সে, নিজের গালে নিজেরই এখন সর মারতে ইচ্ছে করছে। এটা কি সাধারণ ছেলে নাকি? এ হচ্ছে একটা বজ্জাত ছেলে, মস্ত বড় বজ্জাত। সম্পর্কের মানে বোঝে না। বুঝলে কি আর শ্বশুরের পিছনে লাগতে আসতো? সাদের খাওয়া শেষ। সে হাত ধুয়ে উঠে পড়েছে।
সোয়া তাকিয়ে আছে সাদির মুখের দিকে, কিন্তু সাদি একেবারের জন্য তাকালো না। টিস্যু দ্বারা হাত মুছতে মুছতে ছুটে নিজের কামরার পানে। সেলিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। সিমি খাবার গুছিয়ে রাখছে। সোয়ার ইচ্ছে করছে সাদির কাছে যেতে, কিন্তু বাবার সামনে দিয়ে কি করে যাবে। চোখে মুখে তার অন্ধকার ভর করছে। এর মধ্যে সোয়াকে সুযোগ করে দিতে সিমি বলে ওঠে, ঘুমাবি না? সোয়া এক লাফে দাঁড়িয়ে যায়। যাচ্ছি। আব্বু গুড নাইট। সেলিম মাথা নাড়ে। সোয়া এক দৌড়ে নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে বেলকুনিতে যায়। সাদি এবং তার রুম পাশাপাশি হওয়াতে বেলকুনি দিয়ে আসা যাওয়া করা যায়, কিন্তু সাদির কক্ষের সামনে এসে সোয়ার শেষ আশাটুকু মিলিয়ে যায়। দরজা বন্ধ, ঢুকবে কি করে? 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে আঁখি পল্লব হতে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে দরজায় টোকা দেয়। দরজা খুলুন না আব্দুল কুদ্দুসের আব্বু। আপনার রাত পাগল বউ কাঁদছে। তার বুকের বাঁ পাশটায় ব্যথা করছে। আপনার হাতে থাপ্পড় খাওয়ার জন্য পেট গুড়গুড় করছে। চোখ রাঙানো দেখার জন্য মনটা চটপট করছে। ধমক খাওয়ার জন্য হৃদয় কাঁদছে। সাদে সবেই বিছানা ঝেড়েছে, একটু ঘুমাবে। আতপাগল বউয়ের আতপাগল কথাবার্তা কানে ফুসাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এগিয়ে গিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। আরও একটু উতলা করতে চায় সে তার বউকে, যাতে পরবর্তী সময় পাগল করতে আসলে প্রিপারেশন নিয়েই আসে। বয়স পেরিয়েছে 31, চাহিদা তারও আছে। সেও চায় বউকে উজাড় করে ভালোবাসতে, ছোট্ট দেহখানা বুকের মধ্যে জড়িয়ে রাত পার করতে, নিজের উন্মাদনায় সোয়াকে পিষে দিতে। বয়স কম, পড়ালেখা, এইসব নিয়ে আপাতত তার মাথায় কিছুই আসছে না। সারাক্ষণ পাগল সোয়ার সান্নিধ্যগুলোই তার মাথায় আসছে এবং মস্তিষ্ক অসুস্থ করে দিচ্ছে, কাছে পাওয়ার তাগিদ বাড়িয়ে দিচ্ছে। অসহ্য এক পীড়া হচ্ছে অবুঝ প্রেয়সীর জন্য। সাদি থেকে রেসপন্স না পেয়ে সোয়া আবারও বলতে থাকে, জামাই দরজাটা খুলুন না। পাক্কা প্রমিস, জ্বালাবো না আপনাই। চুপটি করে ফাঁসে শুয়ে থাকবো, একটাও কথা বলবো না, একটুও জ্বালাবো না। তখনই সাদি গম্ভীর গলায় বেশি আসে, না জ্বালালে এখানে কি? নিজের রুমে গিয়ে চুপটি করে শুয়ে থাকো ইডিয়েট। সাদির দমকে সোয়া হতবম্ব। সে কি জ্বালাতে বলছে তাহলে? জ্বালাবো, প্রচুর জ্বালাবো, প্লিজ দরজাটা খোলো। হাসি পায় আবার সাদির। হাসি চেপে মুখটা গম্ভীর করে বলে, আমি টায়ার্ড, তোমার জ্বালা সহ্য হবে না। সোয়া এবার বুঝতে পারছে না কি বলবে। একবার জ্বালাতে বলছে, আবার জ্বালাতে বলছে না। কোন পরিস্থিতি এটা? লোকটা চাইছেটা কি? আপনি যেটা বলবেন তাহলে সেটাই হবে। মাথা টিপে দিবনি, পা টিপে দিব, কারেন্ট চলে গেলে বাতাস করব, মশাও তাড়িয়ে দিব, তবু আমায় নিন না একটু প্লিজ আব্দুল কুদ্দুসের পাপা। বুকের বাঁ পাশে হাত চেপে ধরে সাদি। ইস, এইভাবে বললে রাগ করে থাকা যায়? ঢং করে রাগ গলাতে ওস্তাদ সে। ভালোবাসতে পারলে এসো, না হলে 200 হাত দূরে যাও ইডিয়েট। দীর্ঘ 1 ঘন্টা ঘ্যান ঘ্যান করার পরে অবশেষে দরজা খুলেছে সাদি। সোয়ার চোখে পানি টলমল করছে। প্রেয়সীর মলিন মুখখানা দেখে বুকটা কেঁপে ওঠে সাদমান চৌধুরীর। দোষটা তো তার অবুঝ বউয়ের নয়, দোষটা হচ্ছে চরিত্রহীন শ্বশুরের। শ্বশুরকে আচ্ছা করে টাইট দিতে হবে। শুধুই বউটাকে কাঁদালো। সাদের ইচ্ছে করছিল বউটাকে বুকের মধ্যে আগলে নিতে, কিন্তু নরম হওয়া চলবে না। সোয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। পাষাণ লোকটা। সাদে কোনো জবাব দেয় না, চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল বলে শার্ট খুলে ফেলেছে। পশা লোমশ যুক্ত বুকখানা সোয়ার দুর্বলতা ভালো করেই জানি সাদে। সোয়া দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর বসে। আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে সাদির অবয়ব, 3/4 প্যান্ট এবং উদাম বুক। নেশা লেগে যাবে না? হাত পা বুকে অজস্র লোম, যা সোয়ার ছোট্ট সত্তাকে বেসামাল করে দিচ্ছে। বউয়ের মন পড়তে পেরে বাঁকা হাসে সাদি। দাড়িতে হাত বুলিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। সোয়ার উপর পাশে টান হয়ে সরে পড়ে। সোয়া মুখটা গোমড়া করেই বসে থাকে। হার্টলেস লোক একটা। একবার বললও না, সোয়া আমার বুকে মাথা রেখে ঘুমাও। পাষাণ লোক, দয়া মায়া নেই একটুও। কান্না পায় সোয়ার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। অবাধ্য আঁখি পল্লবের অবাধ্য অশ্রুকণা গড়িয়ে পড়ে দুগাল পেয়ে। নাকে পানি চলে আসে। এই একটা সমস্যা, চোখে পানি আসার আগে তার নাকে পানি চলে আসবে। মাঝে মধ্যে সোয়ার ইচ্ছে করে নাকখানা কেটে ফেলতে। শান্তিতে একটু কান্নাও করতে দেয় না। পাষাণ লোকটার মতো নাকটাও পাষাণ। কতক্ষণ সোয়া একইভাবে বসেছিল তা জানা নেই, কিন্তু যখন কোমরে চিনচিন ব্যথা করে উঠল, তখন আর বসে থাকতে পারল না। গুটি গুটি পা মিলিয়ে শুয়ে পড়ে শখের পুরুষটির পাশে। লোকটা ঘাড় ব্যাকা করে বুকের উপর কোলবালিশ দিয়ে আরামসে ঘুমাচ্ছে।
কি করে আসলো তার এত ঘুম? তার বউটা বসে বসে কাঁদছে আর তার কিচ্ছু এসে যায় না। ঘুমটাই বড় হয়ে গেল। অভিমানে বুকখানা ভারী হয়ে আসে। মনে মনে কঠোর প্রতিজ্ঞা করে ফেলে লোকটাকে ছুঁয়েও দিবে না, তার পিছন পিছন আর ঘুরবে না, ইগনোর করবে। চরম লেভেলের ইগনোর যাকে বলে। আবার পর মুহূর্তে ভাবে এখন তো সে ঘুমিয়ে আছে, একটুখানি শুয়ে দিলে কি আর হবে? বুকে মাথা রাখলে কি সে টের পাবে? অবশ্য পাবে না। আবার না হয় সে জেগে ওঠার আগে সরে আসবে। যেই বাবা সেই কাজ। আলতো হাতে কোলবালি সরিয়ে মাথাটা রাখে লোমশযুক্ত বুকখানার উপরে। আবেশে চোখ বন্ধ করে ফেলে সোয়া। আহ, এখানেই এত শান্তি কেন? মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এখানে এসে জমা হয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সোয়ার। সাদি একটু নড়ে চড়ে দুহাত শক্ত করে জড়িয়ে নেয় বউটাকে। সোয়া চমকে ওঠে। জেগে গেল নাকি? চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে। সাদি চুমু খায় সোয়ার চুলের বাজে। ফিস ফিস করে বলে ওঠে, তোমাকে বুকে না নিলে ঘুম হয় না জান? তার মানে সাহেব ঘুমায়নি, জেগেছিল? মুখ বাঁকায় সোয়া। বুকে আঁকি বুকি করতে করতে নরম গলায় আমতা আমতা করে বলে, এখন ভালোবাসুন? হুম। কেন? মুড নাই। মুখটা কালো করে ফেলে সোয়া। সরে যেতে চায় কিন্তু সাদির শক্ত বাঁধন ছাড়িয়ে যেতে পারে না। আমাদের ফার্স্ট নাইট এভাবে হবে না, একটু স্পেশাল হবে। আফটার অল আব্দুল কুদ্দুস আসার প্রথম ধাপ এগোবো বলে কথা। সোয়া লজ্জা পায়। লজ্জা মাখা মুখখানা সাদি দেখতে পেলে নিশ্চয়ই স্পেশাল করার জন্য অপেক্ষা করতো না। এক্ষুনি বাচ্চা বউটাকে ভালোবাসায় মরিয়ে ফেলত। সকাল সকাল সেলিমের হাঁকডাক। কি হয়েছে বোঝা যাচ্ছে না, তবে শুধুই তার গলা শোনা যাচ্ছে। সাদের ঘুম ভেঙেছে আরও কিছুক্ষণ আগে। বুকের উপর গাপটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আসে আতপাগল বউটা। একটু নড়াচড়া করলেই তার ঘুম ছুটে যাবে, যা সাদি চাইছে না। সারাক্ষণ ছুটি করতে থাকে। এখন একটু শান্তিতে ঘুমাক না হয়, কিন্তু জল্লাদ শ্বশুরের জন্য কি আর ঘুমাতে পারবে? সাদের ইচ্ছে করছে পুরো এলাকায় লোক জড়ো করে চিৎকার করে বলতে, শুনুন, সকলে আমার শ্বশুর আমার বউকে আদর করতে দেয় না, আমাদের প্রাইভেসি নষ্ট করে। কিন্তু এই কথাখানা বললে কি আর সমাজে মুখ দেখানো যাবে? অবশ্যই না। মান সম্মানের ভয়ে আর কত কিছুই যে করি না। সোয়ারও ঘুম ছুটে যায়। সে মাথা তুলে গুম গুম কণ্ঠে মুচকি হেসে বলে, গুড মর্নিং আব্দুল কুদ্দুসের পাপা। সাদের কি হয়ে যায় সে নিজেও জানে না, একটা সেকেন্ডও নষ্ট করে না। দুহাতে আগলে নিয়ে উষ্ঠদয়ের বাজে নিজের উষ্ঠদয় বিলীন করে দেয়। হতবম্ব সোয়া আবেশে চোখ বন্ধ করে ফেলে। রাতে এত খোঁচাখুচির পরেও কপালে উষ্ঠ সোয়ালো না। আর সে বরের কিনে এখন মধু খাওয়ার শখ জেগেছে। সেলিমের আরেকটা চিৎকারে যদি বিরক্তিতে চোখ মুখ কুচকে ছেড়ে দেয় তার বউকে। কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় বলে, গুড মর্নিং জান। আই লাভ ইউ। ভালোবাসি। যাও ফ্রেশ হয়ে এসো, তোমাকে কলেজে ছেড়েই আমি অফিসে যাব। সোয়ার জন্মদিন আগামীকাল। আর সাদি বাড়িতে ফিরতে পারবে না। সোয়ার ইচ্ছে ছিল ঠিকঠাক 12টায় তার বর তাকে বার্থডে উইশ করবে, হ্যাপি বার্থডে বলবে, ছোট একটা কেক কাটবে। কিন্তু তার বরটাই তো লাফাত্তা। সকালে বলেও গেল না যে বাসায় ফিরতে পারবো না। দিব্যি কলেজে পৌঁছে দিয়ে চলে গেল। কলেজ শেষ করে সোয়া বাসায় ফেরার পরে জানতে পারলো চাঁদমান চৌধুরী ওরফে সোয়ার করলা বর বাসায় ফিরবে না আজকে। মনটা তার ভীষণ খারাপ। প্রতি বছর সোয়া অপেক্ষায় থাকতো সাদি থেকে একটু শুভ জন্মদিন শুনবে বলে, কিন্তু কোনোদিনও সে সৌভাগ্য হয়নি। আজকে তো সে সোয়ার বর, তো আজকে তো একটু উইশ পেতেই পারত। কলেজ থেকে ফিরে সোয়া কিচ্ছু মুখে তোলেনি। মন খারাপ করে বসে আছে তার রুমের বেলকনিতে। নাজমা বেগম অনেকক্ষণ টানাটানি করে গিয়েছে খাওয়ার জন্য, কিন্তু সোয়া যায়নি। বলেছে পরে খাবে। নাজমা বেগমও ভেবে নিয়েছেন হয়তো খেয়ে এসেছে, তাই জোর করেনি। সিমিও এসেছিল, তবে খাওয়ার জন্য জোর করেনি। শুধু জিজ্ঞেস করেছিল জন্মদিনে কি উপহার নেবে। প্রতি বছরে সোয়া এটা ওটা আনতে বলে, কিন্তু এবছর কিছুই আনতে বলেনি। বলেছে কি গিফট কি বলে দিতে হয়, তোমার যেটা ভালো লাগে সেটাই এনো। সিমি প্রথমে অবাক হয়েছিল, পরে চিন্তা করলো বয়স বাড়ছে, তার সাথে বুদ্ধি, চিন্তা ভাবনা বদলেছে। বিকেল গড়িয়ে রাত নেমে আসে। সোয়ার মন ঠিকই হচ্ছে না। সে এখনও বেলকুনি থেকে নড়েনি। তখনই সোয়ার ফোন বেজে ওঠে। ফোনটা পায়ের কাছে ফ্লোরে পড়েছিল। সোয়া কানে ও কালো আসমান থেকে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফোনটা হাতে তুলে নিল। রিসিভ করার ইচ্ছে ছিল না, কিন্তু সাদি নামটা দেখে রিসিভ না করে পারল না। ভালোবাসার মানুষ তো, তার ডাকে সাড়া না দিয়ে কি পারা যায়? ফোনটা কানে রাখতে উপাস থেকে বেশি আসা গম্ভীর পুরুষালী কণ্ঠ, ভাইয়ের সাথে চলে এসো যান, তোমার জন্য সারপ্রাইজ আছে, বলে কল কেটে দেয়। চোখ দুটো বড় বড় হয়ে যায় সোয়ার।
তার গুমড়োমুখ করলা বর তার জন্য সারপ্রাইজ রেখেছে। এক লাফে দাঁড়িয়ে যায়, অগোছালো চুলগুলো হাত খোপা করে রুম থেকে বেরিয়ে পড়ে। কাউকে না জানিয়ে চলে আসে বাহিরে। সেখানে সিফাত গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। সোয়াকে জ্বরের বেগে আসতে দেখে মুচকি হাসে। পাগল একটা। সোয়া সিফাতের সামনে এসে দুহাতে পেট চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, ভাইয়া তাড়াতাড়ি ছড়ো, আমার জামাই আমার জন্য অপেক্ষা করছে। সিফাত শব্দ করে হেসে বলে ওঠে, আচ্ছা চলো। বাসরঘর সাজানোর দায়িত্ব চেপেছে সামির, আশিক, শিপন, রিমি আর ইরার কাঁধে। সকলে কাজে লেগে পড়েছে। আর সামির ফ্লোরে পা ছড়িয়ে বসে গাঁদা ফুলের একখানা মালায় গলায় পড়ে উচ্চস্বরে গান ধরেছে। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, আমার বাপ বুঝে না, বিয়ে আমার দেয় না, দুঃখ আমি রাখবো কোথায়, ঐশী তো পাত্তা দেয় না, বুইড়া হয়ে গেলাম, বিড়াল মারতে পারলাম না। সামিরের উদ্ভট গান শুনে সকলেই হেসে দেয়। সামির দীর্ঘশ্বাস ফেলে বলে, সাদি চাচা, যার মেশিন নিয়ে কাল অবধিও আমি চিন্তিত ছিলাম, সেও বাসর করতে যাচ্ছে, আর আমি তরতাজা জোয়ান রোমান্টিক বেড়া, আমার কপালে বাসরই জুড়ছে না। দুঃখের কথা আর কমুকার কাছে। সামিরের আহাজারিতে কেউ দুঃখ পায় না, বরং সকলেই মজা নেয়। আশিক বলে ওঠে, তোর কপালে কোনো বিয়া নাই। সামির এক লাফেই দাঁড়িয়ে যায়, আশিকের পা দুটো চেপে ধরে, এমন কথা কইস না, বিয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিমি চুল টেনে সরিয়ে দেয় সামিরকে, ডিস্টার্ব করিস না, সর এখান থেকে। শিফন বলে ওঠে, তোরা দুজন সর, সোয়া চলে আসছে প্রায়, তোরা গিয়ে তাকে সাজিয়ে দে, বাকিটা আমরা সামলে নেব। রিমি এবং ইরা মুখ বাঁকিয়ে চলে যায়। এখানে সামিরের মাথায় একখানা বুদ্ধি চলে আসে। সাদি চাচার খাট বাংলায় কেমন হয়? আশিক এবং শিপন ব্রু কুচকে তাকায়। সামির ব্যাপারটা ওদের বুঝিয়ে বলে এবং ওরাও সঙ্গ দেয় সামিরকে। প্ল্যানিং করে ফেলে সাদি চাচাকে জব্দ করার। বাসর খাট সাজানো শেষ, সাদিও চলে এসেছে। সামির সাদিকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। সাদির পরার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আজকে কেন জানি আর বাধা দিতে ইচ্ছে করলো না। ওইদিকে সোয়াকে সাজিয়ে দিচ্ছে ইরা এবং রিমি। সব জিনিস সাদি পছন্দ করে কিনে এনেছে। এটা রিমি থেকে শুনেছে সোয়া, আর শুনতেই মনটা খুশিতে নেচে উঠেছে। বরের থেকে প্রথমবার কিছু পেল, মনটা খুশি হয়ে যাবে না? লাল টুকটুকে জামদানি শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, গায়ে হালকা গোল্ডের গহনা, সব মিলিয়ে পারফেক্ট লাগছে সোয়াকে। নিজেকে দেখে নিজে লজ্জা পাচ্ছে সোয়া। রিমি সোয়ার গালে হাত দিয়ে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, বন্ধু আমার আজকে পাগল হয়ে যাবে। সোয়া লাজুক হাসে, আপু লজ্জা দিও না প্লিজ, আমার গা শিউরে উঠছে। রিমি হেসে ফেলে, আরও একটু লজ্জা দিতে ইচ্ছে করছিল, কিন্তু বাচ্চা একটা মেয়ে, তাকে আর কত লজ্জা দিবে। সোয়াকে ফুল সাজানো খাটে বসিয়ে দেয় রিমি। বসিয়েছে সামিরের নির্দেশনা মতে, কারণ সামির উৎপেতে দাঁড়িয়ে আছে। সোয়াকে বারবার বলছে, সোয়া বউদের মতো ডান পাশে বসতে হয়, বা পাশে বরেরা বসে। তুমি জানোই তো, স্বামীর বা পাজরের হাড় দিয়ে বউদের তৈরি করা হয়। সামিরের চলে গলে গিয়েছে সোয়া, সে আর বাম পাশে বসবেই না। সোয়াকে বসিয়ে সকলে দরজার কাছে চলে যায়। সাদি কোনো কথা না বলে 10,000 টাকার একটা বান্ডিল সামিরের হাতে দেয়। সামিরও খুশি হতে পারে না, ভেবেছিল বন্ধুর সাথে একটু মস্করা করবে, কিন্তু না, তার হতে দিল কই। শালা বাসর করার জন্য একদম পাগল হয়ে গিয়েছে, একটু মস্করা করতেও দিল না। সাদি সামিরের কান ধরে তাকে দরজা থেকে সরিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং ঠাস করে দরজা বন্ধ করে দেয়। সামির বিশ্বজয়ের হাসি দেয়, তোরা দাঁড়া এখানে, এক্ষুনি একটা ম্যাজিক দেখাবো। শিফন আশিক ওরা বুঝতে পারলো, ইরা এবং রিমি বুঝতে পারে না। ওরা সামির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর সামির, আশিক, শিফন দরজায় কান পাতে। সাদে সোয়া থেকে এক পলক তাকিয়ে মুচকি হাসে। সোয়া লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। পৃথিবীর সমস্ত লজ্জা যেন আজকে তার উপরে ভর করেছে। এত লজ্জা এতদিন কোথায় ছিল? এই যে সাদি মাথা তুলে সাদির দিকে তাকাতে পর্যন্ত পারছে না। সাদি খাটে বসতে যায়, নিজের বরটা খাটের উপর দিতে ঠাস করে শব্দ হয়ে খাটটা ভেঙে যায়। সোয়া লাফিয়ে ওঠে, সাদিও হতবম্ব। খাট কী করে ভাঙলো? সামির চেঁচিয়ে ওঠে, কি হলো কি হলো, কিসের শব্দ? সোয়া এক দৌড়ে দরজা খুলে দেয়। ভয় পেয়েছে সে ভীষণ। হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে সকলে। ইরা সোয়াকে জড়িয়ে নেয়। সাদের শুকনো ডোক গিলে সোজা হয়ে দাঁড়ায়। সামির, বিশ্বাস কর ভাই, খাটটা আগেই ভাঙা ছিল। সাদির চোখ মুখ শুকিয়ে গিয়েছে। এরকম বেকায়দায় সম্মুখীন সে আগে কখনো হয়নি। বন্ধু বান্ধবরা কী ভাববে? বাসর রাতে খাট ভাঙল। সামির দাঁত কেলিয়ে খাটটার দিকে তাকিয়ে আছে। মনে মনে সে হেসে গড়াগড়ি খাচ্ছে। বাসর ঘরে বন্ধু খাট ভেঙেছে, ইতিহাসের পাতায় কি লিখে রাখা উচিত নয়?
রিমি দাঁতে দাঁত চেপে বলে, একটু প্রাইভেসি দিলাম কি না দিলাম, তাতে খাট ভেঙে ফেললি? স্বামীর রাজকীয় ভঙ্গিমায় ভাঙা খাটের এক কোণে বসে পড়ে। আহা রিমি, আমাদের সাধু বেবি স্পেশাল না? তার বাসল তো স্পেশাল হবে, তাই না? আশিকও তাল মিলাই। সাদির থেকে আমাদের শেখা উচিত। বাসর ঘরে খাট ভাঙা বাধ্যতামূলক। স্বামীর হাই তুলে বলে, বাসর ঘরে খাট ভাঙতে না পারলে বউকে শুয়েও দেখব না। এই যে সাদির ভাঙা খাটের কসম। সোয়া এখনও কাসুমাসু হয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে গেছে খাট ভাঙাতে। খাট তো বেশ মজবুতই ছিল, তাহলে ভাঙলো কি করে? সাদি কি বেশি ভারী হয়ে গিয়েছে, নাকি অন্য কোনো ব্যাপার? নিশ্চয় সাদি ভারী হয়ে গিয়েছে বেশি। বাই এনি চান্স সাদি যদি সোয়ার উপরে পড়তো, তাহলে তো সোয়ার যে কী অবস্থা হতো! এতক্ষণে নিশ্চয় পটল তুলত। শুকনো ডোক গিলে সোয়া ভয়ার্থক দৃষ্টিতে তাকায় সাদির মুখোপানে। বেচারা বিরক্তিতে নাক মুখ কুচকাচ্ছে। নিশ্চয় সোয়াকে এভাবে পিষে ফেলতে না পেরে বিরক্ত সে। স্বামীর বেশ আরাম করেই হাই তুলছে। তার মনের মধ্যে খুশির প্রজাপতিগুলো পাখা মেলে উঠছে। শিপন এবং আকাশও মজা উড়াতে প্রস্তুত। ভাই বলছি কি, তোর বউটা তো এখনো ছোট, একটু বড় হওয়ার চান্স দে। তুই যেভাবে খাট ভেঙেছিস তাতে তো মনে হচ্ছে সোয়াকে। আশিক বাকি কথা শেষ করতে পারে না, তার আগে স্বামীর বলে ওঠে, না, সোয়া আমার ছোট বোন, তার সাথে এরকম অন্যায় আমি হতে দিতে পারি না। সেলিম চাচা আমাকে দায়িত্ব দিয়েছে সোয়াকে সুরক্ষিত রাখার। সাদে কপাল সাপকে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মনে মনে নিজকে বেশ কয়েকটা গালিও দিয়ে ফেলেছে ইতিমধ্যে। কেন এসেছিল হনুমানের দলকে এখানে? বাসরঘর না সাজালে কি বাসর হয় না? অবশ্যই হয়। শিফন বলে ওঠে, স্বামীর চল, আমরা সোয়াকে নিয়ে চলে যাই। সেলিম চাচা তার আদরের মেয়েকে সবার আগে বার্থডে উইশ করবে তো। সাদে এবার খেপে ওঠে, বুঝেছি, বাসর করতে হলে বউ নিয়ে বনবাসে যেতে হবে আমার। সাদের কথাটাই বেশ মজা পায় স্বামীর। সাদির পিছনে হাত দিয়ে বেশ ভাব নিয়ে বলে, সেখানেও পিছন পিছন চলে যাব ভাই। সাদি চোখ ফাঁকিয়ে তাকায় স্বামীর দিকে। স্বামীর একগাল হেসে শার্টের কলা ঠিক করে, ঐশীর সাথে আমার বিয়েটা দিয়ে দে, তোর ভাঙা খাটের কসম, আর জীবনেও জ্বালাবো না তোদের। এতক্ষণে সোয়া মুখ খোলে। সে মাথায় গোমটা ফেলে বলে ওঠে, স্বামীর ভাইয়া, তুমি কিন্তু ঠিক করছো না। এর দায় যে আমার গাড়ে এসে পড়বে সেটা তুমি জানো। আমাকে চুমু খাবে না, এমনকি ঘরেও নেবে না বজ্জাত লোক। তোমরা ওনার পিছনে লেগো না। চোখ বড় বড় হয়ে যায় সকলের। রিমি হেসে ফেলে। মেয়েটা একদমই বাচ্চা। স্বামীর সাদিকে ধাক্কা দিয়ে ফেলে এগিয়ে যায় সোয়ার দিকে। সাদি চাচা চুমুও খায়? কোথায় চুমু খায়, হাতে নাকি গালে? ইরা স্বামীরের পিঠে থাপ্পড় মেরে বলে, কি রে, তোর না ছোট বোন হয়? সর, কথায় কথা টাচ করবি না। আমার শরীরের একটা ভার্জিনিটি আছে। আমি চাই আমার সব ভার্জিনিটি সব ঐশী নষ্ট করুক, তুই ছুবি না। এরা বেঞ্চি কেটে চুল টেনে দেয় স্বামীরের। স্বামীর ইরাকে ধাক্কা দিয়ে সরায়। আপাতত সোয়া আমার বন্ধুর বউ, আমার হক আছে ওদের রোমাঞ্চের ঘটনা শোনার। রিমি বলে ওঠে, তাহলে তো তোর হক আছে ওদের বাসর ঘরে বসে থাকার। আয়, তোর একখান চুমু খাই। এখানে আসল কথা মনে করাই দিছস, বন্ধুর বাসর ঘরে আমি থাকবো। সাথে দর্জের ভাত ভেঙে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, ইটস ওকে, তুই থাক বাসর ঘরে। বলে সে সোয়ার হাত ধরে টানতে টানতে সকলের চোখের পলকে বেরিয়ে যায় এবং পাশের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। স্বামীর বেচারার বুঝতে পাক্কা 2 মিনিট সময় লাগে কি হলো। যখন বুঝতে পারে তখন চিল্লিয়ে বলে ওঠে, বন্ধু, আমারে ছাড়া রুম লক করিস না। আমি তোদের ডিস্টার্ব করব না, শুধু একটু দেখব। কে শুনে কার কথা? সকলে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। স্বামীর সাদি যে রুমে ঢুকেছে সেই রুমের দরজার সামনে বসে আহাজারি করতে থাকে। বন্ধুরে, অন্যায় করিস না, আমি একটা ভোলাবালা পোলা, আমারে না নিলে তো শ্বশুরকে কল করব আমি। সাথে জবাব দেয়, দে, আমার শ্বশুর আর তুই নাগিন ডান্স কর গিয়ে। আপাতত বিরক্ত করিস না। তোর নাম আমি ইতিহাসের পাতায় লিখতে চাইছিলাম চাচা, তোর মেশিন নিয়ে বই লিখতে চাইছিলাম। তুই এত বড় অন্যায় করিস না। সোয়া বড় বড় চোখ করে সাদের দিকে তাকিয়ে আসে। যদি সাউন্ড বক্স চালিয়ে দিয়েছে। সামিরের বকবকানি আপাতত শোনার মোট নাই। সামির যে 2-1 ঘন্টার মধ্যে থামবে না এটা সাদির জানা আছে। সোয়া রিন্ডি নিয়ে বলে, আপনার ওয়েট কত? সাদি বিছানার চাদর ঠিক করতে করতে জবাব দেয়, 80। সোয়া শুকনো ডোক গেলে, কার্ড যে এমনি এমনি ভাঙেনি, এতক্ষণে পাক্কা কনফার্ম হয়ে গেল। সাদি এক পলক তাকায় সোয়ার মুখের দিকে, বুঝে যায় বোকা প্রেয়সীর মনোভাব। তুমি ভয় পেও না, আমার ওজনের প্রভাব তোমার উপর পড়বে না। সোয়া যেন লজ্জা পেল, মাথা নিচু করে ফেলে। ঘড়ির কাঁটায় টিক টিক শব্দে জানান দেয় রাত 12টা বেজে গিয়েছে। সাদির প্রেয়সীর জন্মদিন চলে এসেছে। সাদে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে সোয়ার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে।
আমি না গুছিয়ে প্রপোজ করতে পারি না, কবিতা লিখে মনোভাব প্রকাশ করতে পারি না। সোজা সাপটা ভাষায় বলছি, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি আমার হৃদয় হরণী। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। তোমাকে ছাড়া আমি আমাকেই ভাবতে পারি না। সারা জীবন আমার হয়ে থেকো হৃদয়হরণী। সোহা সাদের হাত থেকে বক্সটা হাতে নেয়, সাদের হাত ধরে তাকে তোলে। শুভ জন্মদিন শখের নারী, সারা জীবন এরকমই থেকো। আমার হাত পাগলা বউ হয়ে আমাকে রাঙিয়ে দিও। সোয়া মুচকি হেসে মাথা রাখে সাদির বুকে। এরকম একটা রাত চেয়ে এসেছে সোয়া, এমনটাই কল্পনা করে গিয়েছে সব সময়। অবশেষে স্বপ্ন সত্যি হয়ে গেল। হৃদয় হরণী মানে কি সাধু? হৃদয় মানে জানো তো, হরণী মানে হরণ করা বা দখল করা। যে তোমার হৃদয়টা দখল করে বসে আছে তাকেই হৃদয় হরণী বলে। তুমি আমার শখের নারী সোয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বক্স খুলে সেটার ভিতর থেকে লকেটওয়ালা একটা চেইন বের করতে করতে বলে সাদি। সোয়ার কপালে ভাঁজ পড়ে। বাই এনি চান্স আপনি কি আমাকে আগে থেকে ভালোবাসতেন? মৃদু হাসে সাদি, খাটের এক কোণায় গিয়ে বসে। ইশারায় সোয়াকেও বসতে বলে। সোয়াও সাদের পাশে বসে। তোমাকে আমি কবে থেকে ভালোবাসি জানি না, তবে বউ বানানোর স্বপ্ন দেখেছি অনেক আগে থেকেই। নিজের স্বপ্নটার কথা শেয়ার করেছিলাম তোমার বাবার কাছে, তিনি নাকচ করে দিয়েছেন এবং স্পষ্ট গলায় বুঝিয়ে দেন তোমার আর আমার মধ্যে ঠিক কতটা দূরত্ব রয়েছে। আমিও বুঝে গিয়েছিলাম এবং তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলতাম। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বন্ধুত্ব করেছিলাম মিহির সাথে। বন্ধুত্ব ছিল বা তার থেকেও বেশি কিছু ছিল। হয়তো আমার চাওয়াটা সত্যি ছিল, তাই তুমি আজকে আমার। সব এংসি কাটে। লোকটা আগে তাকে থেকে ভালোবাসতো, অথচ কি নাটকটাই না করলো। একটু ভালোবাসা দেখাতো না। সাদির লকেট খোলে, তার ভিতরে দুটো নাম লেখা, একটা দিয়া, অপরটা সোয়াদ। নাম দেখে সোয়ার কুচকানো ব্রু আরও কুচকে যায়। সে এক লাফে দাঁড়িয়ে যায়। আমার ছেলের নাম আমি কুদ্দুসি রাখবো, সোয়াদ কখনোই রাখবো না। সাদি দীর্ঘশ্বাস ফেলে। সোয়া, পাগলামি করে রাতটা নষ্ট করিও না। আর আপনি যে আমার ছেলের নাম নষ্ট করেছেন। সাদি হতাশ, বুঝে যায় তার রাত পাগল বউ মানবে না। ঠিক আছে, ডাকনাম কুদ্দুস থাকবে, স্কুল কলেজে সোয়াদ দেব। সোয়া এটাও মানতে নারাজ। তাই তাই দারুণ তেজে আবারও বলে ওঠে, একদম না, স্কুল কলেজেও কুদ্দুস থাকবে। হার মানে সাদি। ঠিক আছে, আপাতত কাছে এসো। কাছে যাব তার আগে আপনি কান ধরে 20 বার উঠবস করবেন। কিন্তু কেন? এতদিনের চরকির মতো আমাকে আপনার পেছনে দৌড় করানোর জন্য। আপনি জানেন আপনাকে আমি কতটা পিছিয়ে দিয়েছেন আমাকে আপনি। বিয়ের দিন থেকে যদি আমরা কাছাকাছি থাকতাম তাহলে এতদিনে কুদ্দুস আমাদের কোলে চলে আসতো এবং কুদ্দুসিকে আনার প্ল্যানিং শুরু করে দিতে পারতাম। এই কুদ্দুসিটা আবার কে? মেয়ের নাম কুদ্দুসি রাখবো, দিয়া থাকবে ভালো নাম, ডাকনাম কুদ্দুসি। সাদি 2 হাত জোর করে বলে, মাফ করে দে বোন, তুই বের হ আমার রুম থেকে, আমাকে একটু শান্তি দে। সোয়া বেংসি কাটে। আমাকে আজকে বের করে দিলেই আপনার চুলের কসম, আমি চলে যাব গ্যাব্রিয়েলের কাছে। 20 বছর পর 10টা বাচ্চা নিয়ে তবেই ফিরবো আপনার কাছে। সাদি হতাশ, কথাবার্তা ছাড়া কান ধরে উঠবস করতে থাকে। সোয়া কাউন্ট করতে থাকে। গুনে গুনে 20 বার কান ধরা শেষ হলে সোয়া এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও আগলে নেয় সোয়াকে। সোয়া সাদির পাঞ্জাবির বুতাম খোলে, লোমরযুক্ত বউকে ছোট ছোট চুমু খায় এবং ফিস ফিস করে বলে, কথা দেন। সাদি সোয়ার মাথায় চুমু খেয়ে জবাব দেয়, কি কথা দিব? অল্প অল্প করে চুমু খাবেন, রাক্ষসের মতো নিঃশ্বাস বন্ধ করে দিবেন না। দাঁতে দাঁত চেপে সোয়াকে ছেড়ে দেয় সাদি। এ বলদ কি কোনো দিনও মানুষ হবে না? সোয়া এক পলক তাকায় সাদির দিকে। এভাবে দাঁত কাটমট করবেন না, দাঁত ভেঙে গেলে কুদ্দুস এবং কুদ্দুসি আপনাকে বাবা না ডেকে শেষে নানা ডাকবে। রাগ গিয়ে রাগ করতে পারে না সাদি। কি বলবে একে? ও তো স্বভাবই এমন। রাগ করলেই কি ম্যাচিওর হয়ে যাবে? কখনোই না। সোয়া হাত টেনে নিয়ে উষ্ঠদয় চেপে ধরে নিজের পুরুষালী উষ্ঠদয় দ্বারা। 2 হাতের বেসামাল স্পষ্ট এবং পুরো উষ্ঠের অত্যাচারে অস্থির সোয়া। ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে থাকলেও শখের পুরুষ একটুও ছাড় দেয় না সোয়াকে। অতিষ্ঠ হয়ে সাদির চুলগুলো মুঠোয় পুরে নেয় সোয়া। সাদি ছেড়ে দেয় এবং কড়া গলায় জানিয়ে দেয়, আজকে কোনো রকমে বাদরামি করলে চলে যাব মিহির কাছে, মাইন্ড ইট। ব্যাস, সোয়ারানি একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। চুলগুলো ছেড়ে দেয় এবং নিজেই সাদির উষ্ঠদয় ছুঁড়ে দেয় নিজের উষ্ঠ দ্বারা। ফজরের আজান দিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ইতিমধ্যে পাখির কিচিরমিচির শুরু হয়ে গিয়েছে। সোয়া এখনও মুখ গোমড়া করেই বসে আছে। মূলত সে সাদির পাশে শোবে না,
1 ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে। সাথে শুয়ে শুয়ে দেখছে অভিমানী বউটাকে। বউ রেগে নেই, তবে অভিমান করেছে, সাথে ভয়ও পেয়েছে মনে হয়। সাথে ঠিকই আন্দাজ করতে পারছে না। আন্দাজ করবে কি করে? কথাই তো বলছে না। শেষ কথা বলেছিল গভীর স্পর্শের মুহূর্তে। মস্তিষ্কেও চাপ দিয়ে সাদি মনে করে সোয়ার শেষ কথা কি বলেছিল। বলেছিল আজ না প্লিজ। কিন্তু সাদি সোয়ার কোনো কথা শোনেনি। আসলে শুনতে পারেনি, নিজেকে দমিয়ে রাখতেও পারেনি। পাশের শখের নারী, সে আবার বউ। 32 বছরের পাকাপোক্ত যুবক হয়ে নিজেকে আর দমাতে সক্ষম হয়নি। অবশ্য এর জন্য সাথে অনুশোচনাও হচ্ছে না। তানিশা সুলতানা এতদিন অনেক জ্বালিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আজ না হয় সাদি একটু জ্বলল। সাদি, সোয়া একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে। এটা নিয়ে 4 বার বলল সাদি। তবুও সোয়ার কোনো সাড়া নেই। একটু নড়ে চড়ে বসে সোয়া। শরীরে এখনও শাড়ি পেঁচিয়ে আছে। বিরক্তিকর চরম পর্যায়ে পৌঁছে যায় সাদির। এক লাফে উঠে পড়ে। সোয়া চমকে তাকায় সাদির দিকে। লোকটা উঠেছে কেন? সোয়া কিছু বুঝে ওঠার আগেই সাদি পাজাকোলা করে তুলে নেয় সোয়াকে। মৃদু চিৎকার করে ওঠে সোয়া। চোখ মুখ খিসে বন্ধ করে গলা জড়িয়ে ধরে সাদির। সাদি বাঁকা হাসে। ঘুমাবে না তো কি করার, চলো গোসল সেরে নেই। চোখ দুটো বড় বড় করে মেলে সোয়া। লোকটা আজকে এত জ্বালাচ্ছে কেন? ডিসেম্বরের শুরু, প্রচণ্ড শীত। এই শীতে এখন গোসল করবে? মরেই তো যাবে সোয়া। লোকটার এত অত্যাচারে সোয়া মরেনি বলে কি এখন ঠান্ডা পানি দিয়ে মারতে চাইছে? পাষাণ লোক একটা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে হৃদয়হরণী। লিখেছেন তানিশা চোলতারা। এটা গল্পের 4র্থ অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।